সেবার ছোটো মামা এলেন বেশ অনেক দিন পর। আমরা হৈ হৈ করে ওকে চেপে ধরে বললাম, গল্প বলো ছোটো মামা। আমরা সবাই জানি ওর ভাড়ারে গল্পের স্টক অনেক। মা ওকে দেখে খুশি হয়ে বললেন, অনেক দিন পর এলি বিরু, তার মানে গুজরাতে তোর মন বসে গেছে। এবার ভবঘুরেমিটা ছেড়ে একটু থিতু হ দেখি। ছোটো মামা বললেন, ছোটি, জন্মাবার ক্ষণে বিধাতা পুরুষ যা কপালে লিখেছেন তা এড়াবার জো নেই কারো। কোনো একটা কিছু নিয়ে থিতু হওয়া আমার কপালে লেখা নেই, বুঝলে। তবে গুজরাট হচ্ছে এমন একখানা স্টেট যাতে কাজের কমতি নেই। ভালো না লাগলে একটা ছাড়লে অন্যটা পাওয়া যায়। ছোটো মামা ওর কাঁধের ঝোলানো ব্যাগ থেকে সবার জন্য টুকটাক উপহার বার করছেন। মার জন্য গুজরাটি এমব্রয়ডারি করা কাঁচ বসানো বটুয়া, বাবার জন্য আবু পাহাড়ের পাথরে তৈরি পেন স্ট্যান্ড, ভাইদের জন্য বুকে ড্রাগন আঁকা টি শার্ট, ছোটো বোনদের জন্য একটা ডল পুতুল, বোধহয় নিউ মার্কেট থেকে কেনা। তারপর বলি, এটা তোর জন্য বলে কাগজে মোড়া একটা চৌকো মতন বাস্ক আমায় দিলেন। খুলে দেখি একটা কাঠের বাস্ক, ঢাকনাটায় খোদাই করা অপূর্ব কারুকার্য। বললাম, কি সুন্দর। মাও বললেন, জিনিসটা সত্যি সুন্দর। ওটার পেছনে একটা গল্পও আছে। ও মা, তাই নাকি? তাহলে তো গল্পটা বলতেই হবে ছোটো মামা। আমরা সবাই চেপে ধরলাম। বলছি, তার আগে কড়া এক কাপ চা খাওয়া দেখি। কড়া করে এক কাপ চা তৈরি হয়ে নিয়ে এলাম। ইজি চেয়ারটা আরাম করে টান টান হয়ে শুয়ে গল্প শুরু করলেন ছোটো মামা। মাঝখানে ছেড়ে দিল ইদানিং গ্রেট শিলিগুড়ি দি কোম্পানির চায়ের এজেন্সিটা ফের ধরেছিলাম। গুজরাটে বাঘ মার্কা চাটা খুব চলে, লোকাল কোম্পানির তৈরি। আমার পরামর্শ মতো গ্রেট শিলিগুড়ি টি কোম্পানি সিংহমার্কা চা গুজরাতের বাজারে ছাড়তে লাগলো এবং অল্প দিনের মধ্যেই বেশ পপুলার হয়ে গেল। আমি বললাম, সিংহ তো পশুর রাজা, বাঘকে হারাবে, এতে আর আশ্চর্য কি। ছোটো মামা ফের শুরু করলেন, সিংহমার্কা চা পপুলার হওয়ার ফল হলো যে বেশিরভাগ চাই আমার কোনো চেষ্টা ছাড়াই বিক্রি হয়ে যেতে লাগলো। লোকে বাড়ি বয়ে এসে অর্ডার দিয়ে যেত। খালি দু চারটে বড় দোকানে আমি মাঝে মাঝে যেতাম। এই রকম একটা বড় দোকানেই মুকেশ ভাইয়ের সঙ্গে আলাপ হলো আমার। চা কিনতে এসে উনি ব্রুক বন্ড আর লিপটনের মধ্যে দোনামোনা করছেন। আমি সিংহমার্কা চায়ের কথা বলায় মাথা নাড়লেন। হনামা কোম্পানির চা কিনে টাকা জলে ফেলতে রাজি নন উনি। ততক্ষণে দোকানদার ওর পরিচয় দিয়ে ফেলেছেন। মুকেশ ভাই প্যাটেল বিরাট ধনী, বোম্বেতে থাকতেন। ওখানকার শেয়ার মার্কেটে অনেক টাকা করেছেন, তবে সম্প্রতি স্থির করেছেন নিজের দেশ আমেদাবাদেই থাকবেন। বাড়িও কিনেছেন একটা, তবে একাই থাকেন। ফ্যামিলি এখনও বোম্বেতে। গুজরাতে থেকে থেকে আমারও ব্যবসা বুদ্ধি পেকে গেছে। এই এক প্যাকেট সিংহ চা ওর হাতে গুজে দিয়ে বললাম, নিন না, ব্রুক বন্ড বা লিপটন যা আপনার ইচ্ছে, কিন্তু এই প্যাকেটটা আমার উপহার, দয়া করে একটু টেস্ট করে দেখবেন। আর এই যে আমার কার্ড। আমার ব্যবসা বুদ্ধি যে ভুল চাল দেয়নি তার প্রমাণ পেলাম পরদিন সকালেই। ছুটির দিন, দেরি করে উঠেছি, নিজেই স্টোভ জেলে চা তৈরি করে পেয়ালাটা নিয়ে সবে বসেছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তুলে দেখি মুকেশ ভাই। মিস্টার বীরেশ্বর, আপনার সিংহমার্কা চা সকালে খেলাম, আমার তো খুব ভালো লাগলো। দামও দেখলাম লিপটন ব্রুক বন্ডের চেয়ে কম। ভাবছি আপনার চাটা কিনলেই হতো। মনে খুশি চেপে বললাম, তাতে কি, পরের বার কিনবেন। আচ্ছা, আপনার কাছ থেকে যদি ডিরেক্ট নিই তাহলে ডিলার্স ডিসকাউন্টটা পাবো তো? নিশ্চয়ই। মনে মনে ভাবলাম, অমন ব্যবসা বুদ্ধি না থাকলে আর এত টাকা করেছেন ভদ্রলোক। এর কদিন পরই মুকেশ ভাইয়ের ফোন পেয়ে 5 পাউন্ড চা নিয়ে ওর বাড়ি গেলাম। ডিসকাউন্টের অঙ্কটা দেখে উনি খুব খুশি। আমাকে বললেন,
লাঞ্চ খেয়ে যেতে। আমার তো সপাকে খাওয়া, তাই কেউ খেতে বললেই তক্ষুনি রাজি হয়ে যাই, কাজেই আপত্তি করলাম না। খাওয়ার আগে মুকেশ ভাই ওর বাংলোটা ঘুরে ঘুরে দেখালেন। বিরাট বাংলো, কিন্তু ঘরগুলো ফাঁকা, ফার্নিচার প্রায় নেই বললেই চলে। কারণ জিজ্ঞাসা করায় বললেন ওর ইচ্ছে বাড়িটাকে গুজরাটের শিল্পকলা অ্যান্টিক এইসব দিয়ে সাজাবেন। আজকাল বাড়িতে অ্যান্টিক জিনিস কিছু না থাকলে যাতে ওঠা যায় না। আমি আবার তখন লাইব্রেরি থেকে আনা গুজরাটের ক্রাফটের ওপর একটা বই পড়ছিলাম, তাই ও বিষয়ে ছোটোখাটো লেকচার ঝেড়ে দিলাম একটা। উনি মন দিয়ে শুনে বললেন, বাহ, আপনি তো বেশ জানেন শোনেন এ বিষয়, ইন্টারেস্ট আছে মনে হচ্ছে। অবশ্য বেঙ্গলিদের টেস্ট খুব আর্টিস্টিক হয়, এটা সবাই জানে। বললাম, একজন ইন্টেরিয়ার ডেকোরেটরকে ডেকে ভাড় দিলেই আপনার বাড়ি সাজিয়ে দেবে। পুরনো জিনিস দিয়ে বাড়ি সাজাবো, তার জন্য আবার ইন্টেরিয়ার ডেকোরেটর ডাকা কেন? আমার বন্ধুরাই আমাকে সাহায্য করবে বলে আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমাকে ওর বন্ধু হিসাবে গণ্য করেছেন। অবশ্য এরপর মুকেশ ভাইয়ের সঙ্গে মোটামুটি বন্ধুত্ব হয়ে গেল আমার। চায়ের প্যাকেটের দরকার ছাড়াই মাঝে মাঝে আমাকে নেমন্তন্ন করতে লাগলেন, রাত্রে খাওয়ার নেমন্তন্ন। খাওয়া শেষ হলে দুজনে গল্প গুজাবো হতো, কারণ মুকেশ ভাইও আমার মতনই একা। একদিন রাত্রে ওর ফোন এলো, বুঝলি, বীরু ভাই কাল ফ্রি আছেন? সারাদিনের ব্যাপার কিন্তু। এজেন্সি বিজনেসের সুবিধা এই যে 10টা 5টার কোনো ব্যাপার নেই, বুঝলি। তা আমি বললাম, আপনি যখন বলছেন তখন ফ্রি আছি ধরে নিন, কিন্তু ব্যাপারখানা কি জানেন তো? গুজরাটের কাঠের খোদাই কাজ বিখ্যাত, বিশেষ করে পুরনো দিনের কাজ। বললাম, হ্যাঁ শুনেছি বটে। মুকেশ ভাই বললেন, খবর পেলাম বড়দার কাছাকাছি চিকেদোরা বলে একটা গ্রামে মগন ভাই বলে একজনের বাড়িতে দুটো কাজ করা ছোট পুরনো সিন্দুক আছে। জানেন তো আমার শখ অ্যান্টিক জিনিস দিয়ে ঘর সাজানো, তাই ওই দুটো কিনবো ভাবছি। তবে জিনিস দুটোর বিউটি সম্বন্ধে আপনার মতামত পেলে ভালো হয়, আপনি যদি সঙ্গে যান। ফ্রিতে বেরানোর সুযোগ পেলে ছাড়ার পাত্র আমি নই। বললাম, নিশ্চয়ই যাব, কটায় রেডি থাকবো বলুন? সকাল 8টায়, আমি আসছি। পরদিন ঠিক কাঁটায় কাঁটায় 8টায় মুকেশ ভাই এসে হাজির হলো ওর অ্যাম্বাসাডারখানা নিয়ে। দেখলাম নিজেই ড্রাইভ করছেন। ড্রাইভার নিলেন না? জিজ্ঞেস করলাম। অ্যান্টিকের ব্যাপারে বেশি জানাজানি না হতে দেওয়াই ভালো। আমার পাশের বাংলায় হরিবল্লভ প্যাটেলকেও অ্যান্টিকের খোঁজ করছেন। সবসময় আমার ওপর টেক্কা দেওয়ার জন্য মুখিয়ে আছেন ভদ্রলোক। ড্রাইভারদেরকে আমার বড্ড মুখ আগলা হয়, তাই ভাবলাম কি দরকার এসব জানাজানি করবার। শুনলাম চিকদারা বড়দা থেকে প্রায় 25 কিলোমিটার আগে। আমরা তক্ষুনি রওনা দিলাম। দেখলাম একটু বয়স হলো মুকেশ ভাইয়ের ড্রাইভিংয়ের হাত পাকা। ঘন্টা 2.5-এর মধ্যেই চিকদারা পৌঁছে গেলাম আমরা। বললাম, মুকেশ ভাই গ্রামটা বেশ বর্ধিষ্ণু মনে হচ্ছে। হবে না কেন, এখানে চাষ তো বেশিরভাগই তামাকের। চাষিদের হাতে তাই বিস্তর কাঁচা পয়সা। মগন ভাইও তামাকের চাষ করেন। গ্রামটা বর্ধিষ্ণু হলেও খুব বড় নয়, বুঝলি। একটু খুঁজতেই মগন ভাইয়ের বাড়ি পেয়ে গেলাম। মগন ভাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আসুন আসুন বলে ভেতরে নিয়ে গিয়ে বসালেন। গুজরাতি প্রথা মতো যেতেই ঠান্ডা জল নিয়ে এলো মগন ভাইয়ের মেয়ে। মগন ভাই বললেন, এখানেই দুপুরের খাওয়া খেয়ে যাবেন। এতে আমার আপত্তি করার কিছু ছিল না। তবে মগন ভাই বললেন, কাজের কথা আগে হয়ে যাওয়াই ভালো, চলুন সিন্দুক দুটো দেখবেন। বারান্দা দিয়ে বেরিয়ে উঠোন পেরিয়ে পেছনের দিকের একটা ঘরে আমাদের নিয়ে গেলেন মগন ভাই। দরজাটা তালা বন্ধ, পকেট থেকে চাবি বার করে খুললেন উনি। ঘরে ঢুকলাম আমরা। ঘরে একটাও জানলা নেই, বেশ অন্ধকার। আলো জ্বাললেন মগন ভাই। দেখলাম বেশ কম পাওয়ারের বাল্ব। সেই ম্লান আলোতে দেখলাম 3টে কাঠের সিন্দুক পাশাপাশি রাখা।
দুটো মাঝারি মাপের এবং একই সাইজের, তৃতীয়টা অনেক ছোট। তিনটে সিন্দুকই কালচে দেখাচ্ছে, পুরনো হওয়াতেই বোধহয়। আর তিনটে সিন্দুকের গায়ে আর ডালায় চমৎকার খোদাইয়ের কাজ। আমি বেশ মুগ্ধ হয়ে খোদাইয়ের কাজ দেখতে লাগলাম। মুকেশ ভাই কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করলেন, ওই ছোট সিন্দুকটা কার জন্যে? মগন ভাই বললেন, ওটা অন্য এক সেট বুক করে গেছেন, 2-1 দিনের মধ্যেই এসে নিয়ে যাবেন। কোন সেট? মাফ করবেন, নাম বলতে মানা আছে। আপনি যে দুটো সিন্দুক নেবেন বলেছেন সেগুলো দেখুন না। সিন্দুক দুটোর দিকে এক নজর তাকিয়ে মুকেশ ভাই বললেন, 1 গ্লাস জল খাওয়াতে পারেন? দাঁড়ান, নিয়ে আসি বলে মগন ভাই বেরিয়ে গেলেন। মুকেশ ভাই তক্ষুনি আমার দিকে ফিরে বললেন, বীরু ভাই, আমার সন্দেহ হচ্ছে এই ছোট সিন্দুকটা হরিবল্লভ প্যাটেলই বুক করিয়েছেন। ওকে আমি এইসব অ্যান্টিকের মালিক হতে দেব না। আমি 3টে সিন্দুকই কিনতে চাই। বললাম, তা কিনুন, কিন্তু এই মগন ভাইয়ের খবর আপনি পেলেন কোথা থেকে? আমার বন্ধু হীরালাল চম্পালালের কাছ থেকে। উনি আবার মগন ভাইয়ের খোঁজ পেয়েছিলেন ওর এক বন্ধুর কাছ থেকে। তার মানে ওদেরকেও মগন ভাই এরকম অ্যান্টিক সিন্দুর বেচেছিল? হ্যাঁ। জানিস তো বলি, আমার একটু খুঁতখুঁতে মন, তাই কেমন খটকা লাগলো। শুনেছিলাম এই সিন্দুকগুলি মগন ভাইয়ের পরিবারের পুরনো সিন্দুক, কিন্তু ওদের পরিবারে কটা সিন্দুক ছিল? 5টা 6টা? একটু আজগুবি মনে হচ্ছে নাকি? কিন্তু ততক্ষণে মগন ভাই জলের গেলাস নিয়ে ফিরে এসেছেন, তাই আমার সন্দেহের কথাটা আর মুকেশ ভাইকে বলা হলো না। জল খেয়ে উনি এক পাশে সরে নিচু গলায় মগন ভাইয়ের সঙ্গে আলাপ করতে লাগলেন, বোধহয় দামের বিষয়। আমি সিন্দুক দুটোর দিকে মন দিলাম। মগন ভাই একবার আমার দিকে ফিরে বললেন, পুরনো জিনিস, ধুলোবালি পরিষ্কার করা হয়নি, আপনার হাতে ধুলো লাগবে। বললাম, তাতে কি, হাত ধুয়ে নেব। তবে সিন্দুকগুলো তো বলছেন আপনার ঠাকুরদার বাপের আমলের। আপনার বাড়িটাও কি তাই? এখনও কিন্তু বেশ মজবুত আছে। মগন ভাই হেসে বললেন, আরে না না, এ বাড়ি তো আমি বানিয়েছি বছর 15 আগে। আমার ঠাকুরদা তার বাবা খুব গরিব ছিলেন, মেটে ঘরে থাকতেন, জমি জমা করেন আমার বাবা। আমিও অবশ্য সাধ্যমতো বাড়িয়ে গেছি বলে আত্মপ্রসাদের হাসি হাসলেন। ওর কথা শুনে আমার কিন্তু সন্দেহ বেড়ে গেল। মগন ভাইয়ের পূর্বপুরুষেরা গরিব ছিলেন, মাটির ঘরে থাকতেন, তবু 5-6টা খোদাই কাজের সিন্দুক কিনলেন কি করে? আজকালকার মতো না হলেও কিছু দাম তো ছিলই তখন। তবে কি সিন্দুকগুলো পুরনো নয়? আমাদের ঠকাচ্ছেন মগন ভাই? সিন্দুকগুলো আরও খুঁটিয়ে দেখতে লাগলাম, আর ডালা তুলে ভেতরটা দেখতে গিয়েই ব্যাপারটা আমার চোখে পড়ল। ডালার কবজাটার স্ক্রুগুলো ধুলোর আস্তরণের ভেতর থেকেও কেমন চকচক করছে। মগন ভাইয়ের চোখে যেন না পড়ে এইভাবে পেছনে ফিরে পকেট থেকে রুমাল বার করে কবজাটা ভালোভাবে ঘষে দিতেই দেখলাম স্ক্রু দুটো সত্যিই চকচক করছে, এবং সন্দেহ নেই ও দুটো একেবারে নতুন। এরপর অন্য সিন্দুকটা খুলে তার কবজা ঘষতেই দেখলাম ওর স্ক্রুগুলোও নতুন। অর্থাৎ যতদূর মনে হচ্ছে সিন্দুক দুটো পুরনো নয়, হালের তৈরি। একবার ভাবলাম মগন ভাইকে চেপে ধরি। তারপর ভাবলাম আর একটু প্রমাণ জোগাড় করতে হবে, নয়তো আমার অভিযোগের উত্তরে মগন ভাই যদি বলেন যে পুরনো কবজা খারাপ হওয়াতে নতুন কবজা লাগিয়েছেন উনি। সিন্দুক দুটো আরও ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম। আবিষ্কার করলাম যে খোদাই কাজের ডিজাইনে খুব সামান্য হেরফের থাকলেও দুটোই মোটামুটি এক। তারপর সিন্দুকটা দেখতে গিয়ে দেখি ওটার ডিজাইনটাও মোটামুটি একই ধরনের, ঠিক যেন অর্ডারি মাল। আমার সন্দেহটা আর একটু বাড়ল। কি করব ভাবছি, এমন সময় মুকেশ ভাই আমাকে ডেকে হেসে বললেন,
বীরু ভাই, মগন ভাই 3টে সিন্ধুকি আমাকে বেচতে রাজি হয়েছেন, মোট 25,000 টাকায়। 25,000! আমি তো বনে গেলাম। অ্যান্টিক জিনিস দামি হয় জানি, কিন্তু তাই বলে এত দাম? মুকেশ ভাইকে কিন্তু একটু বিচলিত মনে হলো না, বরঞ্চ মনে হলো উনি এরকম একটা কিছুই আশা করেছিলেন এবং টাকা সঙ্গেই এনেছেন। হাতে কিছু সময় নেওয়ার জন্য বললাম, ভেরি গুড, কিন্তু টাকার লেনদেনটা খাওয়া দাওয়ার পর করলে হয় না? মগন ভাই, চিকোদরার হাওয়াটা যেন খিদেটা চাগিয়ে উঠেছে। উনি ব্যস্ত হয়ে বললেন, নিশ্চয়ই, এক্ষুনি খাওয়ার বন্দোবস্ত করছি। খাওয়ার পর মুকেশ ভাই বললেন উনি একটু বিশ্রাম নিতে চান। আমি কিন্তু আমার ঝোলানো ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, আমি একটু ঘুরে আসছি, গ্রামটা দেখতে চাই। মগন ভাই জিজ্ঞাসা করলেন সঙ্গে কাউকে দেবে কি না। আমি বললাম, না না, তার দরকার হবে না। নতুন জায়গা একা বেড়ানোর একটা অ্যাডভেঞ্চার আছে। যদিও শেষের কথাটা মগন ভাই ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারলেন কি না কে জানে। বেরিয়ে তো পড়লাম এবং ক্যামেরাটায় 2-4টে এলোপাথারি শটও নিলাম, কিন্তু যে কাজের জন্য বেরালাম সেটা করব কিভাবে? মনে হলো বসে একটু চিন্তা করা দরকার। একটু হাঁটতেই পেয়ে গেলাম চায়ের দোকান, প্রায় ফাঁকা। ঢুকে 1 গ্লাস চায়ের অর্ডার দিলাম। অনুপ্রেরণার ভর তখনও মাথায় জোরদার। চায়ের দোকানদারকে বললাম, আমি একজন সাংবাদিক, শুনলাম এখানে একজন কারিগর আছে যে কাঠের খোদাই কাজ চমৎকার করে। ওর ইন্টারভিউ নিতে এসেছি, বাড়িটা কোথায় একটু বলে দিতে পারেন? চায়ের দোকানদার বললেন, ইন্টারভিউ মানে কাগজে ছাপা হবে? তা আমাদের গ্রামের একটি ছেলে এই কাজ করে, অনিল মাকনা। 2-1 বছর আগে এই গ্রামে এসেছে। ওর বাড়ি হচ্ছে নবসিরিতে, ওখানেই আগে থাকতো। হ্যাঁ, আমার দোকানের এই বাচ্চা ছেলেটাই আপনাকে ওর বাড়ি পৌঁছে দিতে পারবে। চায়ের দোকানের বাচ্চা ছেলেটা এরপর আমাকে অনিল মাকওয়ানের বাড়ি পৌঁছে দিল। গিয়ে দেখলাম যা ভেবেছিলাম তাই। বাড়ির সামনের দিকের ঘরেই কাঠ খোদাইয়ের কাজ করছিল। বছর 30-এর বয়স হবে, বেশ দোহারা চেহারা, কিন্তু চেহারাটায় একটা নম্র ভাব আছে। আমার প্রশ্নের উত্তরে নমস্কার করে বলল, হ্যাঁ, আমি অনিল মাখনাওয়ালা, কিছু অর্ডার দেবেন? জলজ্যান্ত মিথ্যে কথাটা অবশ্য ওকেও বলতে হলো, অর্থাৎ আমি একজন সাংবাদিক ইত্যাদি। ছেলেটি তো মহা খুশি, বলল, কাগজে ছাপা হবে এই ইন্টারভিউ? গুজরাটি কাগজে? নিশ্চয়ই, ইংরাজি কাগজেও। ভাগ্যিস সঙ্গে একটা নোট বই ছিল, তাতে কিছু টুকে নিলাম অনিল মাখনাওয়ালার সম্বন্ধে, ছবিও তুললাম 2টো। কিন্তু যে কথা জানতে এসেছি সেটা জানবো কী করে? এই ঘরটায় তো কোনো সিন্ধুকের চিহ্ন নেই। লক্ষ্য করলাম সামনের দরজাটা বাদের ঘরটায় আরও 2টো দরজা। একটা দরজা বারান্দার দিকে খোলা, অন্য দরজাটা একটা ঘরের, মনে হলো শুধু ভেজানো। বেশ নির্লজ্জের মতো 1 কাপ চা চেয়ে বসলাম। অনিল মাখনাওয়ালা উঠে বারান্দা দিয়ে ভেতরে বাড়িতে গেল চায়ের কথা বলতে, আর আমিও সেই সুযোগে ভেজানো দরজাটা ঠেলে ঢুকে পড়লাম। হ্যাঁ, একটা ঘরই বটে, তবে অন্ধকার। হাতরে আলোর সুইচটা টিপে দিতেই দেখি সামনে 2টো সিন্দুক। মুকেশ ভাই যেরকম কিনতে যাচ্ছেন অবিকল সেই রকম দেখতে, খোদাই ডিজাইনও এক। তফাৎ শুধু এই যে এই 2টো চকচকে নতুন, গা থেকে পালিশের গন্ধ বেরোচ্ছে। ক্যামেরাটা বার করে ক্লিক ক্লিক করে 2টো ছবিও নিলাম। ক্যামেরাটা ব্যাগে পুরে ঘুরেই দেখি দরজায় অনিল মাখনাওয়ালা দাঁড়িয়ে, মুখখানা ফ্যাকাশে। বলল, এগুলো এক খরিদ্দারের অর্ডার। বললাম, হ্যাঁ জানি, এই গায়ের মগন ভাই যিনি এগুলো অ্যান্টিক বলে চালাচ্ছেন। আপনি কি যাতা বলছেন? দেখলাম অনিল মাখানা ঘামতে শুরু করেছে, কিন্তু বলেছিলাম না ছেলেটিকে দেখে মনে হয়েছিল একটু নরম স্বভাবের, তাই একটু ভড়কি দিতেই সব স্বীকার করে ফেলল। মগন ভাই যে ওকে এই কাজের জন্য নবসিরি থেকে আনিয়েছেন তাও, কিন্তু নতুন সিন্দুককে কি করে পুরনো সিন্দুকের চেহারা দেয় সে সম্বন্ধে মুখ খুলল না। বলল সেটা নাকি মগন ভাই করেন। আমিও আর পিড়াপিড়ি করলাম না। আফটার অল আমি তো আর ওই ব্যবসা করতে যাচ্ছি না। মগন ভাইয়ের ওখানে ফিরে দেখি বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন মুকেশ ভাই।
আর একটা চেয়ারে বসে মগন ভাই। বাড়ির বাইরে দাঁড় করানো মুকেশ ভাইয়ের গাড়ির ওপরের কেরিয়ারে চটে মোড়া দুটো সিন্দুক, তৃতীয়টা বোধহয় ডিকিতে। মুকেশ ভাই আমাকে দেখেই রাগত সুরে বললেন, কোথায় গিয়েছিলেন বীরু ভাই? আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, রওনা হতে বড্ড দেরি হয়ে গেল। একটা খালি চেয়ার টেনে জুত করে বসে মগন ভাইয়ের দিকে চেয়ে বললাম, গিয়েছিলাম অনিল মাকনাওয়ালার কাছে। অনিল মাকনাওয়ালা? সে আবার কে? মুকেশ ভাই কিছুটা বিস্মিত। বললাম, সেটা হয়তো মগন ভাই আপনাকে ভালো বলতে পারবেন। তবে মুকেশ ভাই, 25,000 টাকা যদি মগন ভাইকে দিয়ে থাকেন তবে ফেরত নিন এক্ষুনি। সিন্দুকগুলো অ্যান্টিক নয় মোটেই। মুকেশ ভাই তো হতভম্ব। মগন ভাই গর্জে উঠলেন, কি যাতা বলছেন আপনি? বললাম, শান্তি শান্তি, উত্তেজিত হবেন না খামোখা, যা বলতে এসেছি শুনুন আগে। এরপর খুলে বললাম সব কিছু, আমার সন্দেহের কথা, অনিল মাকনাওয়ালার খোঁজ পাওয়া, ওর সব কিছু স্বীকার করা ইত্যাদি। মুকেশ ভাই এমনিতে বেশ ঠান্ডা মানুষ, কিন্তু সব শুনে অসম্ভব রেগে গেলেন। মগন ভাইকে মারতে যান আর কি। বললেন, আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি, তোমার নামে কেস করব। মগন ভাইয়ের অবস্থা তখন কাহিল। অতি কষ্টে থামালাম মুকেশ ভাইকে। বললাম, থানা পুলিশ করে কি হবে মুকেশ ভাই? সাক্ষী দেওয়া বা দিনের পর দিন কোর্টে হাজিরা দেওয়ার সময় কোথায় আপনার? এর চেয়ে আপনার টাকা ফেরত নিয়ে নিন। আর মগন ভাই যদি কথা দেন যে এই বিজনেস আর করবেন না। মগন ভাই হাত জোর করে বললেন, অবশ্যই কথা দিলাম, এই বিজনেস আর না। টাকাও চটপট ফেরত দিয়ে দিলেন। মগন ভাইয়ের লোকেরা গাড়ি থেকে সিন্দুকগুলো নামাতে যাবে এমন সময় আমার মাথায় আবার একটা আইডিয়া এসে গেল। মুকেশ ভাইকে বললাম, দেখুন, সিন্দুকগুলো অ্যান্টিক নয় বটে, কিন্তু ওদের খোদাইয়ের কাজ খুব সুন্দর। অনিল মাকনা সত্যি একজন শিল্পী। আপনি ওগুলো নতুন সিন্দুকের দরেই কিনে নিন না কেন? আপনার ঘরে ওগুলো চমৎকার মানাবে। শেষ পর্যন্ত 25,000-এর বদলে 2500-তে সিন্দুকগুলো কিনলেন মুকেশ ভাই। আহমেদাবাদে ফিরে সোজা নিজের বাংলোতে চলে এলেন মুকেশ ভাই। আমার পরামর্শ মতো বড় দুটো সিন্দুক ওর হল ঘরে আর ছোট সিন্দুকটা ওর স্টাডি রুমে রাখলেন। সত্যি চমৎকার দেখাচ্ছিল সিন্দুকগুলোকে। মুকেশ ভাইও স্বীকার করলেন সে কথা। এই পর্যন্ত ছোট সিন্দুকটা খুলিনি আমরা, তখন খুললাম। ওই সিন্দুকেই ছিল এই ছোট্ট বাস্কটা। বোধহয় অনিল মাকনা ভুলে রেখেছিল। বাস্কটা বার করে একটু উল্টে পাল্টে দেখলেন মুকেশ ভাই, তারপর আমাকে ওটা দিয়ে বললেন, বীরু ভাই, এটা আপনাকে দিলাম। আর বলি, আমিও তক্ষণে ঠিক করে ফেললাম যে এই বাস্কটা তোর জন্য। ছোট মামার গল্প শেষ হলে মা বললেন, কিন্তু বীরু, তোর মুকেশ ভাই বড্ড কিপটে মনে হচ্ছে। ওর অতগুলো টাকা বাঁচিয়ে দিলি, তোকে দিল শুধু ছোট একটা বাস্ক। ছোট মামা হেসে বললেন, যদি একটা সিন্দুক দিয়ে দিতেন তাহলে এই ছোট্ট ঘরে রাখতে কোথায়? বন্ধুরা, এই ছোট রোমাঞ্চকর গল্পটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। রহস্যের সমাধানই কিন্তু। অ্যান্টিক জিনিসের জাল হওয়া, সব জিনিস অ্যান্টিক হয় না। অ্যান্টিকের মতো দেখতে হলে পরেও তা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। কোথাও না কোথাও এটা হয়তো একটা শিক্ষণীয় গল্প বটে। সুতরাং গল্পটা ভালো লাগলে পরে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবার তোমাদের সাথে আর একটা নতুন গল্পের সাথে দেখা হবে। আজ তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো।